নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই আনোয়ার আলীকে নিয়ে। তো তোমরা জানো, এর আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম দিল্লি হাইকোর্টের তরফ থেকে মোহনবাগান ম্যানেজমেন্টকে আনোয়ার আলীকে এনওসি দিতে বলা হয়েছে। তবে আনোয়ার আলীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে এই মাসের 30 তারিখে। তো এই মাসের 30 তারিখেই কিন্তু ডিসাইড হবে আনোয়ার আলী সে কী শাস্তি পেতে চলেছে, এবং আনোয়ার আলীর পাশাপাশি ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি তারাই বা কী শাস্তি পাচ্ছে। তো যাই হোক, গতকাল মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে আনোয়ার আলীকে কিন্তু এনওসি দিয়ে দেওয়া হয়েছে। আর মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ার আলীকে এনওসি দিয়ে দিয়েছে মানে এটা কিন্তু নিশ্চিত আনোয়ার আলীর কেসটা নিয়ে দিল্লি হাইকোর্ট যতদিন না পর্যন্ত তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাচ্ছে, মানে এই মাসের 30 তারিখের আগে পর্যন্ত, ততদিন পর্যন্ত কিন্তু নির্বাধায় আনোয়ার আলী সে ইস্টবেঙ্গল জার্সি পরে মাঠে খেলতে নামতে পারবে। সেহেতু আনোয়ার আলী সে কিন্তু আপাতত এই মাসের এই 10টা দিনের জন্য সে নির্বাধায় কিন্তু ফ্রি প্লেয়ার হিসাবে ইস্টবেঙ্গল জার্সিতে মাঠে নামার জন্য একদম প্রস্তুত। এবং যেমনটা খবর, ইস্টবেঙ্গলের এই মাসে যে দুটো ম্যাচ রয়েছে, তথা আগামী 22 তারিখ কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে এবং আগামী 27 তারিখ এফসি গোয়ার বিরুদ্ধে, এই দুটো ম্যাচে কিন্তু আনোয়ার আলীকে আমরা ইস্টবেঙ্গল জার্সি পরে খেলতে দেখতে পেতে চলেছি। তো গতকাল মোহনবাগানের তরফ থেকে আনোয়ার আলীকে এনওসি প্রোভাইড করার পর আনোয়ার আলীর গডফাদার রঞ্জিত বাজাজ সে কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে একটা টুইট করে, যেখানে সে লিখেছে আনোয়ার আলী এখন তার প্রিয় ক্লাব তথা ইস্টবেঙ্গলের প্লেয়ার, এবং সে এখন থেকে মুক্ত সে ইস্টবেঙ্গলে খেলার জন্য। বর্তমানে কোনো ব্যান বা ক্ষতিপূরণ হচ্ছে না আনোয়ার আলী ইস্টবেঙ্গল ও দিল্লি এফসির। এবং এরপর রঞ্জিত বাজাজ সে লিখেছেন, স্পেশাল মেসেজ টু হেটার্স, স্পেশালি দ্য হিপো, আমার উপর ব্যান লাগিয়ে কি করতে পারলে। এবং ডন, এখানে ডন বলতে কিন্তু রঞ্জিত বাজাজ সেই মোহনবাগানকেই বুঝিয়েছে। তো তিনি বলেছেন সত্যিকারের ডনকে সেটা কিন্তু এখন প্রমাণিত। এবং সবশেষে রঞ্জিত বাজাজ বলেছেন এই যুদ্ধটা যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত তিনি কিন্তু থেমে থাকবেন না। তো যাক, রঞ্জিত বাজাজ তার পোস্ট দেখে যেমন উল্লাস করেছে, সেটা কিন্তু জাস্ট হাফ টাইমের খেলার স্কোর দেখে তিনি উল্লাস করছেন। খেলার সেকেন্ড হাফে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। আর খেলার সেকেন্ড হাফে সেই পরিবর্তনটা হলে রঞ্জিত বাজাজের উল্লাসটা কোথায় যাবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো যাক, রঞ্জিত বাজাজ সে কিন্তু মোহনবাগানকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেছে যে আসল ডন কে সেটা প্রমাণিত। তো যেখানে আনোয়ার আলীর কেস নিয়ে আগামী 30 তারিখ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে দিল্লি হাইকোর্টের তরফ থেকে, সেখানে দাঁড়িয়ে মাত্র 10 দিনের জন্য এনওসি পেয়ে রঞ্জিত বাজাজ সে কিন্তু নিজেকে ডন বানিয়ে দিয়েছে। তো যাক, রঞ্জিত বাজাজের প্রসঙ্গে একটাই কথা বলবো, আগে আগে দেখো হোতা হ্যায় কিয়া। তো দিল্লি হাইকোর্টের পর সিএসও কিন্তু আছে, সেটা কিন্তু সকলকেই মনে রাখতে হবে। তো যাক, এর মধ্যেই তোমরা অনেকেই জানতে চেয়েছো আনোয়ার আলীকে যেহেতু এনওসি দিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তাহলে মোহনবাগান তারা কি আদতেও কোনো ক্ষতিপূরণ পাবে? তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, মোহনবাগান তারা কিন্তু ক্ষতিপূরণ পাবেই। সেটা দিল্লি হাইকোর্টের তরফ থেকেই ঘোষণা করা হোক বা সিএসের তরফ থেকেই ঘোষণা করা হোক, মোহনবাগান তারা কিন্তু ক্ষতিপূরণ পাবে। প্লাস আনোয়ার আলী, ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি তারাও কিন্তু ব্যান হবে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের নতুন বিদেশি ডিফেন্ডার নুনো রেইসকে নিয়ে। তো তোমরা জানো, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা গত কয়েকদিন আগে সকল মোহনবাগান সমর্থকদের অবাক করে দিয়ে তারা কিন্তু দলের 7ম বিদেশি হিসাবে নুনো রেইসকে দলে চূড়ান্ত করে নিয়েছে। তো এই নুনো রেইসকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা স্পেশালি ACL 2 এর জন্য দলে সই করেছে। তবে পরবর্তীতে মোহনবাগান দলের 2 বিদেশি ডিফেন্ডার টম অ্যালড্রেড ও অ্যালবার্টো রড্রিগেজ, এদের দুজনের মধ্যে যদি কারোর পারফরমেন্স মোহনবাগান ম্যানেজমেন্ট এবং কোচের মনোভূত না হয়, এবং ACL 2 এ যদি নুনো সে যদি ভালো পারফরমেন্স করে, তাহলে কিন্তু নুনোকে ISL এর স্কোয়াডের জন্য রেজিস্টার করানো হতে পারে। তো যাক, এবার কথা হচ্ছে নুনো সে কবে ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো এই বিষয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে, আগামী সপ্তাহের বুধ অথবা বৃহস্পতিবার নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে নুনো রেইস। তো এই নুনো রেইস সে মোহনবাগান দলে যোগ দিয়ে দিলে মোহনবাগানের ডিফেন্স লাইন এবং মাঝমাঠ যে আরও স্ট্রং হয়ে যাবে সেটা কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে নুনো রেইস সে মোহনবাগান জার্সিতে নিজেকে কেমনভাবে মেলে ধরে। তো যাই হোক, তোমরা জানো এই নুনো রেইসকে সর্বপ্রথম মোহনবাগান ম্যানেজমেন্ট তারা টার্গেট লিস্টে রাখলেও গত কয়েক সপ্তাহ আগে এই নুনো রেইসকে টার্গেট করেছিল মোহামেডান স্পোর্টিং, এবং মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্টের সাথে এই নুনো রেইসের টার্মস অ্যান্ড কন্ডিশনও কিন্তু এগ্রি হয়ে গেছিল। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা পরবর্তীতে নুনো রেইসকে বেটার অফার প্রোভাইড করার জন্য নুনো রেইস সে কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের ডিলটা ক্যান্সেল করে সে মোহনবাগান দলে আসার জন্য রাজি হয়। তো যাই হোক, তোমরা জানো মোহামেডান স্পোর্টিংয়ের বিদেশি মিডফিল্ডার কাদেরি সে কিন্তু চোটের কারণে বেশ কয়েক মাসের জন্য ছিটকে গেছে। আর সেই কারণেই কাদেরির পরিবর্তে মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট তারা কিন্তু এই নুনো রেইসকে টার্গেট করেছিল। তবে নুনো রেইসের ডিলটা মোহামেডান স্পোর্টিংয়ের হাতছাড়া হয়ে যাওয়ার পর মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট তারা কিন্তু এবার তাদের দলে আরেকজন নতুন বিদেশি ডিফেন্ডারকে চূড়ান্ত করে নিয়েছে। আর সেই প্লেয়ারটা হচ্ছে 2.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর ফ্রান্সের সেন্টার ব্যাকের প্লেয়ার ফ্লোরেন্ট ওজেইর। তো এই প্লেয়ারটা মেনলি সেন্টার ব্যাকের পাশাপাশি রাইট ব্যাক পজিশনেও খেলতে পারে।
আর এই প্লেয়ারটার মধ্যে কিন্তু হিউজ এক্সপিরিয়েন্স আছে। সেহেতু এই ফ্লোরেন্টকে দলে নিয়ে মোহামেডান স্পোর্টিং তারা যে তাদের ডিফেন্স লাইনকে বেশ খানিকটা মজবুত করে নিল সেটা কিন্তু বলাই যায়। তো এই ফ্লোরেন্ট তিনি তার ক্লাব ক্যারিয়ারের পুরো সময়টাই কাটিয়েছেন ফ্রান্সের লিগে। তো মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট তারা তাদের ডিফেন্স লাইনকে আরও মজবুত করার জন্য তারা কিন্তু এবার এই ফ্রান্স ডিফেন্ডার ফ্লোরেন্টকে নিজেদের দলে চূড়ান্ত করে নিল। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে ফ্লোরেন্ট সে মোহামেডান স্পোর্টিং জার্সিতে নিজেকে কতটা মেলে ধরতে পারে। তো যাই হোক, যেমনটা আপডেট, আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিচ্ছে এই ফ্লোরেন্ট। তো যাই হোক, এবারে নেক্সট আপডেটটা নিয়ে আলোচনা করা যাক। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো রুমর নয়, এটা বর্তমানে মোহনবাগান দলের পারফরমেন্স দেখে মোহনবাগান দলের সমর্থকদের একটা ওপিনিয়ন। তো যাই হোক, তোমরা মোহনবাগানের এই মরশুমের হয়ে যাওয়া কয়েকটা ম্যাচ দেখেই কিন্তু বুঝতে পারছো মোহনবাগান দলে একজন বিদেশি মিডফিল্ডারের অভাব কিন্তু স্পষ্ট। তো এই দলে একজন বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার থাকলে আজ মোহনবাগান দলকে কিন্তু এমন পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। গত মরশুমের শুরুতেও মোহনবাগান দলের পরিস্থিতিটা কিন্তু এই এখনকার মতনই ছিল। মানে যখন জুয়ান ফের্নান্ডো দলের দায়িত্ব ছিলেন তখনও কিন্তু মোহনবাগান দলের পরিস্থিতি এই মরশুমের শুরুর মতনই ছিল। গত মরশুমে যখন জুয়ান ফের্নান্ডো মোহনবাগান দলের দায়িত্বে ছিলেন তখন জুয়ান ফের্নান্ডো দলের দুজন বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার এবং দুজন স্ট্রাইকার নিয়ে রেখেছিলেন, যার ফলে গত মরশুমের শুরুতেও মোহনবাগানের মিডফিল্ড পজিশনে কিন্তু বেশ সাফার করতে হয়েছিল। তবে জুয়ান ফের্নান্ডোকে বিদায় জানানোর পর যখন অ্যান্তোনিও লোপেস আবাসকে দলের দায়িত্ব তুলে দেয় মোহনবাগান ম্যানেজমেন্ট, তখন অ্যান্তোনিও লোপেস আবাস তিনি দলের সাথে যোগ দিয়েই তিনি বুঝতে পেরেছিলেন এই দলে একজন বিদেশি মিডফিল্ডারের খুবই প্রয়োজন। আর সেই মতনই তিনি হুগো বোমসকে আনরেজিস্টার করিয়ে জনি কাউকোকে তড়িঘড়ি দলে ফেরান। আর জনি কাউকো দলে ফেরাতেই মোহনবাগানের পারফরমেন্স কেমন হয়েছিল সেটা আশা করি তোমাদের সকলেরই মনে আছে। তো ঠিক সেই গত মরশুমে শুরুর মতনই এই মরশুমেও মোহনবাগান দলের মিডফিল্ড পজিশন নিয়ে কিন্তু বেশ সাফার করতে হচ্ছে। তবে এই মুহূর্তে মোহনবাগান দলে যে একজন বিদেশি মিডফিল্ডারের প্রয়োজন রয়েছে সেটা কিন্তু মলিনা বা মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কতটা বুঝতে পারছে সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। তো যাই হোক, তোমরা জানো গত জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে 31 বছর বয়সী ভেনেজুয়েলার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার জুনিয়র মোরেনোকে টার্গেট করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং মোরেনোর সাথে বেশ খানিক দূর কথাবার্তাও কিন্তু এগিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্টের। তবে সেই মুহূর্তে মোরেনোর কাছে কিন্তু সৌদি লিগের থেকে অফার আসে এবং শেষ পর্যন্ত মোরেনো তখন কিন্তু তিনি সৌদি লিগে মুভ করার সিদ্ধান্ত নেয়। তবে এর মাঝে সবথেকে বড় কথা হচ্ছে মোরেনো কিন্তু বর্তমানে উইদাউট ক্লাব রয়েছে, না তার কোনো চোট রয়েছে না সে আনফিট। সেক্ষেত্রে বর্তমানে মোহনবাগান ম্যানেজমেন্টের উচিত দলের এই দুরবস্থা কাটিয়ে দলকে সফলতার রাস্তায় ফেরানোর জন্য এখন থেকেই মোরেনোর সাথে কথাবার্তা বলে রাখা, যাতে মোরেনোকে এর মাঝে দলে নিয়ে আসাটা সম্ভব না হলেও আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যেন ওই মোরেনোকে দলে চূড়ান্ত করতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর আমি শিওর মোরেনোকে দলে চূড়ান্ত করতে পারলে মোহনবাগান দলের মাঝমাঠ কিন্তু বেশ দুর্দান্ত পারফরমেন্স করতে পারে। তবে সবথেকে বড় কথা হচ্ছে দল যতই স্ট্রং হোক না কেন, দলের কোচের মেন্টালিটি সঠিক না হলে সেই দলের পারফরমেন্সও কিন্তু খুব একটা আহামরি হয় না, যেটা কিন্তু বর্তমানে মলিনার মধ্যে থেকে দেখা যাচ্ছে। তো যেহেতু তোমরা কমেন্ট করে জানিও এই জুনিয়র মোরেনোকে কি আবারও টার্গেট করা উচিত মোহনবাগান ম্যানেজমেন্টের, নাকি বর্তমানে মোহনবাগান দলের যা টিম রয়েছে এই টিম নিয়েই শুধুমাত্র কোচ পরিবর্তন করলেই মোহনবাগানের পারফরমেন্স ভালো হয়ে যাবে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের প্রাক্তন কোচ জুয়ান ফের্নান্ডোকে নিয়ে। তো তোমরা জানো মোহনবাগান ম্যানেজমেন্ট জুয়ান ফের্নান্ডোকে বিদায় জানানোর পর জুয়ান ফের্নান্ডো সে কিন্তু যোগ দিয়েছিল সাইপ্রাসের ফার্স্ট টায়ার লিগের এক ক্লাবে, এবং সেই ক্লাবে যোগ দিয়ে জুয়ান ফের্নান্ডো সে কিন্তু 2টো ম্যাচ কোচিং করিয়েছিলেন, যেখানে 2টো ম্যাচের মধ্যে 2টো ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছিল জুয়ান ফের্নান্ডোকে, যার ফলে সাইপ্রাসের ওই ক্লাবটাও কিন্তু জুয়ান ফের্নান্ডোকে স্যাক করে দেয়। তবে বর্তমানে জুয়ান ফের্নান্ডো সে কিন্তু আবারও এক নতুন ক্লাবের হেড কোচের পদে নিযুক্ত হয়েছেন। তো গত কয়েকদিন আগে জুয়ান ফের্নান্ডো সে যোগ দিয়েছেন গ্রিসের ফার্স্ট টায়ার লিগের ক্লাব পানসের রাইকোস দলে। তো এই দলটার বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 99.2 কোটি টাকা, এবং এই দলের টোটাল ফরেন প্লেয়ার রয়েছে 19টা। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে জুয়ান ফের্নান্ডো তার বর্তমান ক্লাবের হয়ে কেমন পারফরমেন্স তিনি উপহার দেন। তো যাই একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আমাদের ভারতীয় ফুটবলের লেজেন্ড তথা সুনীল ছেত্রীকে নিয়ে। তো তোমরা জানো গতকাল বেঙ্গালুরু এফসি ভার্সেস হায়দ্রাবাদ এফসির মধ্যে ম্যাচ ছিল, এবং সেই ম্যাচে সুনীল ছেত্রী সে 2টো গোল করেছিল। আর গতকাল সুনীল ছেত্রী জোড়া গোল করে সে কিন্তু এবার আইএসএলের টপ গোল স্কোরার বার্থোলোমেও ওকবেচেকে কিন্তু ধরে নিল। মানে এখন আইএসএলের অল টাইম টপ গোল স্কোরারের তালিকায় এবার কিন্তু ওকবেচের পাশাপাশি সুনীল ছেত্রীর নামটাও যোগ হয়ে গেল, এবং আশা করা যাচ্ছে এই মৌসুমে সুনীল ছেত্রী সে বেঙ্গালুরু এফসি জার্সিতে আরও গোল করে সে কিন্তু আইএসএলের টপ গোল স্কোরার হিসাবে নিজেকে প্রমাণিত করবে। তো আইএসএলের অল টাইম টপ গোল স্কোরার হওয়ার জন্য সুনীল ছেত্রীকে আমাদের সকলের তরফ থেকেই অনেক শুভেচ্ছা থাকবে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।
আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেল নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।